দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। অদৃশ্য অণুজীবের ভয়াল রূপ বাংলাদেশেও, আরও 9 জনের প্রাণহানি। ল্যাব নয়, বাদুড় থেকে ছড়িয়েছে করোনা, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুরক্ষায় চিকিৎসকের ভাগে পলিথিনের দস্তানা আর বাজারের ব্যাগ, কোথাও মিলছে না তাও। ভেন্টিলেটর তৈরিতে অনুমোদনের অপেক্ষায় একাধিক প্রতিষ্ঠান। চাল চুরির মহোৎসব, বিভিন্ন জায়গায় অভিযানে 9 টন উদ্ধার। কুষ্টিয়ায় হদিস নেই হতদরিদ্রদের 600 টন। চাল ডাল কতটা আসে, তার হাতে কাঠ আসে, চাল আসে, আমার তো কিছুই দেয় না। চাল হোক আর তেল হোক আর ধান হোক, আমাকে দেয় না। বঙ্গবন্ধুর পলাতক খুনি মোসলেউদ্দিন, ভারতে আটক নিয়ে ধোঁয়াশা, কিছুই বলছে না দুদেশের সরকার। এই তো জানতে পারলাম আপনাদের মুখে যে উনি হিন্দু না, ওনার অরিজিনাল নামও আমরা আজ পর্যন্ত জানতাম না, এই জানলাম। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আজকেও যথারীতি করোনা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো। আজকে সামনে আসবে সম্মুখ যোদ্ধা, অর্থাৎ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তাদের নিরাপত্তার বিষয়টি। এসব নিয়ে কথা বলতে দুজন সম্মানিত অতিথি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক ডাক্তার তাহমিনা শিরিন, তিনি বিভাগীয় প্রধান ভাইরোলজি IEDCR, এবং আছেন ডাক্তার লেলিন চৌধুরী, তিনি প্রিভেন্টিভ মেডিসিন বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে আমরা একটা প্রতিবেদন তৈরি করেছি, আসলে ডাক্তারদের কাছে কি ধরনের নিরাপত্তার সরঞ্জাম পৌঁছচ্ছে সেটি নিয়ে দেখে নিতে চাই। ঝালকাঠির গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন সাব সেন্টার। এই জেলায় করোনা আক্রান্তদের সবাই এখানে সেবা নিচ্ছেন। সরকারের দেওয়া সুরক্ষা সামগ্রী পেয়েছেন ডাক্তারসহ এখানকার স্বাস্থ্যকর্মীরা, কিন্তু সেগুলোর মান নিয়ে আছে শঙ্কা। আমাদের মাস্ক হিসাবে যেটা দেওয়া হয়েছে সেটা সার্জিক্যাল মাস্ক, কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এখন আর শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক অথবা ইনস্টিটিউশন টারশিয়ারি লেভেলে হাসপাতালেই শুধু করোনা পেশেন্ট যাচ্ছে না, আমাদের যেমন একদম ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে এই করোনা পেশেন্টগুলো আসছে। এ তো গেল তৃণমূলের চিত্র। ভয়াবহ অবস্থা খোদ রাজধানীতেই। ঢাকায় যেসব হাসপাতালে করোনার চিকিৎসা দেওয়া হচ্ছে তার মধ্যে বাবুবাজারের মহানগর জেনারেল হাসপাতাল একটি। এখানে রোববার রাত পর্যন্ত ভর্তি হওয়া 50 জনের মধ্যে 38 জনই করোনা পজিটিভ, বাকি 12 জন সন্দেহজনক। এখানে N95-এর পরিবর্তে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভসের বদলে অরক্ষিত পলিথিনই সুরক্ষা সামগ্রী। মাস্কটা হচ্ছে একটা সিম্পল সার্জিক্যাল মাস্ক, আর গ্লাভসটা হচ্ছে পলিথিনের কাগজের, যেটা সাধারণ অনেক সময় মিষ্টির দোকানে যে ধরনের গ্লাভস পরে বা খাবারের দোকানে সেই মাস্কগুলা দেওয়া হয়েছে, যেগুলোর হাতের এতে কোনো রাবার নেই, সেগুলো আমরা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। অভিযোগ আছে আবাসন ও খাদ্য সমস্যা নিয়েও। অথচ যে কোনো মহামারী মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের বলা হয়ে থাকে সম্মুখ সারির যোদ্ধা। বিশ্বের প্রতিটি প্রান্তে বাড়ছে আক্রান্ত আর প্রাণহানি, যা থেকে রেহাই পাচ্ছেন না স্বাস্থ্যকর্মীরাও। বাংলাদেশেও এরই মধ্যে প্রাণ গেছে এক চিকিৎসকের, মোট আক্রান্ত 1.5 শতাধিক স্বাস্থ্যকর্মী। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত ও উন্নত সুরক্ষা সামগ্রী নিশ্চিত না করে করোনা আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ এবং সারা দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। সুতরাং আমাদের সকল স্বাস্থ্যকর্মী, সকল হাসপাতালে যারা সেবা দিচ্ছেন, সেটা যে রোগী আসুক না কেন, তার জন্য যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিষয়টিকে দুঃখজনক হিসাবে ব্যাখ্যা করে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। যদি কেউ এরকম N95 মাস্ক না অথবা N95 মাস্ক বলে চালিয়ে থাকে, তাহলে এটা অত্যন্ত খারাপ এবং গর্হিত কাজ করেছেন। এটা কখনো কাম্য না এবং এটা কখনো গ্রহণযোগ্য না। যদি এরকম কেউ করে থাকে, ডেফিনেটলি তার বিচার হওয়া উচিত। সম্প্রতি প্রকাশিত ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে 25% চিকিৎসক এবং 60% নার্স এখনও পাননি সুরক্ষা সামগ্রী। শুরুতেই ডক্টর চৌধুরী, আপনার কাছে আসতে চাই। সরকার বেশ আগে থেকেই বলে আসছে যে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী রয়েছে, কিন্তু আজকে যে চিত্র আমরা দেখছি যে হাতে গ্লাভসের সাথে দড়ি বেঁধে কোভিড হাসপাতালে যদি চিকিৎসা দিতে হয়, দুদিন পরে আসলে চিকিৎসা দেবেন কারা? কথা বলে রাখা দরকার, আমাদের স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছিল করোনা বিরোধী তারা সম্পন্ন করেছে।
বিষয়গুলো সামনে আসা শুরু করলো, আমরা প্রস্তুতি নাই যে বাংলাদেশের ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বেশি বলেই কিন্তু আজকের দিন পর্যন্ত হার সবচেয়ে বেশি বাংলাদেশে। যদি এই হারে চলতে থাকে তাহলে একটা ব্যাপার বলতে পারি যে সংক্রমণের 45তম দিন, আজকে বেশি ডাক্তার কোভিড কোয়ারেন্টাইনে স্বাস্থ্যকর্মী সহ ডক্টর লেলিন, একটু থামাতে হচ্ছে আপনাকে, একটু কথা শুনতে অসুবিধা হচ্ছে আপনার। আমরা আরেকটা ফোনে আপনার সাথে যুক্ত হয়ে আপনার কথা একটু পরিষ্কারভাবে শুনবার চেষ্টা করব। এই ফাঁকে আমরা ডক্টর শিরিনের কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। এই যে পরিস্থিতি এখন পর্যন্ত যে হারে বাড়ছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বলুন বা মৃতের সংখ্যা, আসলে আমরা কোন দিকে যাচ্ছে? ফ্ল্যাটেনিং দ্য কার্ভের কথা আমরা সবসময় শুনি, সেই পর্যায়ে পৌঁছতে আসলে কেমন সময় লাগতে পারে? এটা আসলে ওইভাবে বলা যাবে না, কারণ একটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা যে লকডাউন বলেন বা ছুটি ঘোষণা বা যেটাই বলেন, এটাকে কতখানি মানছি। যতক্ষণ পর্যন্ত না আমরা পুরোপুরি এই নিয়মগুলোকে মানবো, যতক্ষণ পর্যন্ত না আমরা সমাবেশটাকে অ্যাভয়েড করব, ততক্ষণ পর্যন্ত আসলে এটার বিস্তার বা এটার ফ্ল্যাটেনিং অফ দ্য কার্ভ এগুলা বলা আসলেও ডিফিকাল্ট। আমরা তো আসলে সেইভাবে সেই অর্থে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলছি না, যা আমাদেরকে বলা হয়েছে তা আমরা করছি না। অনেক ক্ষেত্রে কিছু কিছু সচেতন মানুষ যারা ঘরে থাকতে বলা হয়েছে এবং তারা কিন্তু ঘরেই আছে, কিন্তু ওই কিছু সংখ্যক মানুষের উপরে কিন্তু পুরা সমাজটা নির্ভর করছে না বা এই ডিজিজের বিস্তারটা নির্ভর করছে না। সেক্ষেত্রে এই যে ছুটি ঘোষণা হলো, এতদিন ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে রয়েছে, তার বড় অংশই তাহলে কি বিফলে গেছে? মোটামুটি বলবো, কারণ এটা হলো কি মানে একটু ঢিলাঢালা ভাবে আমরা অর্থনৈতিকভাবেও কিন্তু ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু সেইভাবে যদি বলি যে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার উপরে যেটা কঠোর আইন প্রয়োগ করা বা এটাকে কঠোর হাতে দমন করা, এটাকেও কিন্তু আমরা করতে পারি নাই। তার মানে আমরা দুই দিক থেকে আসলে লুজার হচ্ছি। এখন পর্যন্ত এই যে ভাইরাসের যে ধরনটি আমরা জানতে পারছি, ভারতে একটি গবেষণায় বলছে অন্তত 80% রোগী তাদের কোনো ধরনের উপসর্গ দেখাচ্ছে না, অ্যাসিমটমেটিক বলা হচ্ছে। বাংলাদেশেও কি তেমনটা হচ্ছে বলে মনে করেন? বাংলাদেশেও বেশ কিছু সংখ্যক পেশেন্ট কিন্তু অ্যাসিমটমেটিক। সেটা আবার আরেকটা ভয়ের কারণ, এই কারণে যে আমরা তো জানি না যে তারা তো ঘুরে বেড়াচ্ছে সবার মাঝখানে। হ্যাঁ, এখন সে হয়তো বা ইমিউনো কম্পিটেন্ট বা সামহাউ তার মধ্যে কোনো সিমটম দেখা যায় নাই, কিন্তু সেই মানুষটি যদি কোনো একজন ঝুঁকিপূর্ণ মানুষের কাছাকাছি যান এবং ওই ডিজিজটা ট্রান্সমিট করেন, সেই ক্ষেত্রে ওই ঝুঁকিপূর্ণ মানুষটার জন্য কিন্তু এই ডিজিজটা সিভিয়ার আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে এর আগে যে বিভিন্ন ধরনের গবেষণায় বলা হচ্ছিল যে উপমহাদেশে এই ভাইরাসের যে সংস্করণটি এসেছে সেটি হয়তো ইউরোপের থেকে খানিকটা আলাদা, সেটি কি আরেকটু বেগ পাচ্ছে সেই যুক্তিগুলো? এখন হচ্ছে কি মানে ইউরোপের থেকে আলাদা, এগুলো কিন্তু কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমাদের যে সিভিয়ার কেসগুলো আসছে তার ম্যানেজমেন্টের মানটা কেমন সেটাও আমাদেরকে দেখতে হবে। আমরা কি তাদেরকে 100% সাপোর্ট দিতে পারছি? যে কোনো ভাইরাল ডিজিজে যেটার কোনো স্পেসিফিক ড্রাগ নাই, খুব কম সংখ্যক ভাইরাল ডিজিজের কিন্তু স্পেসিফিক ড্রাগ আছে। আদারওয়াইজ ম্যাক্সিমাম ভাইরাল ডিজিজের ট্রিটমেন্টই কিন্তু সাপোর্টিভ ট্রিটমেন্ট। যখন যেটা প্রয়োজন আপনাকে সেটা দিতে হবে, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট। শ্বাসকষ্ট হলে আপনাকে অক্সিজেন সাপ্লাই তাকে প্রোভাইড করতে হবে, বেশি শ্বাসকষ্ট হলে তাকে আপনাকে ভেন্টিলেটরে দিতে হবে, পানির স্বল্পতা হলে তাকে আপনাকে স্যালাইন দিতে হবে, মানে এরকম আর কি, রিপ্লেসমেন্ট থেরাপি, আর কিছু না। তো এই সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা কতখানি দিতে পারছি সেটার দিকেও আমাদেরকে নজর দিতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। জি, আপনার কাছে আবারও ফিরবো, তার আগে ডক্টর চৌধুরীর কাছে ফিরে যেতে চাই। এর আগে তার কথা শুনতে খানিকটা অসুবিধা হচ্ছিল বলে দুঃখ প্রকাশ করছি। ডক্টর চৌধুরী, যে প্রসঙ্গে আপনি ছিলেন, ডাক্তারদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন। আচ্ছা, আমি যেটি বলছিলাম, আজকের দিন পর্যন্ত সারা পৃথিবীতে ডাক্তারদের সংক্রমণের হার বাংলাদেশে সবচেয়ে বেশি। ইতিমধ্যেই প্রায় 200-র বেশি ডাক্তার কোভিড-19 আক্রান্ত, অর্থাৎ প্রতি 19 জন সাধারণ রোগীর বিপরীতে একজন ডাক্তার আক্রান্ত। আজকে আমাদের দেশের সংক্রমণের 45তম দিন চলছে। যখন এটি 60তম দিনে পৌঁছবে অথবা 65তম দিনে
আমি ভাবতে ভয় পাচ্ছি সেদিন চিকিৎসক হিসেবে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর মতো কোনো কাউকে আমরা খুঁজে পাবো কিনা। কারণ ইতিমধ্যেই আমরা জানি বাংলাদেশে কোভিড-19 চিকিৎসা দেওয়ার জন্য প্রশিক্ষিত ডাক্তারের সংখ্যা কম। এর মধ্যে কিন্তু দুটো ব্যাপার আমরা মনে রাখতে পারি। একটি হচ্ছে মাত্র গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন যে করোনার ভয়াবহতম রূপ দেখতে আমাদের এখনো বাকি রয়েছে, অর্থাৎ এই সংক্রমণটি আরো তীব্রতম ভয়াবহ আকারে আসবে। এবং একই সাথে গতকাল ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চের প্রধান তিনি বলেছেন, ডক্টর রমন খেতকার বলেছেন যে ভারতে ইতিমধ্যে আপনি যেটা বলেছেন 80% রোগের উপসর্গ দেখা যাচ্ছে না, বাংলাদেশেও এটি পাওয়া গিয়েছে। এবং যে সতর্কতা জারি করা হয়েছে ভারতের ক্ষেত্রে যদি সেটি মানা না হয় তাহলে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী ডক্টর সৌম্য স্বামীনাথন বলেছেন যে ভারতের গ্রামগুলো হবে করোনা বিস্তারের আতুরঘর। ভারত এবং বাংলাদেশের ভৌগোলিক এবং পরিবেশ মোটামুটি একই রকম, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশেরও গ্রামগুলো হবে করোনা বিস্তারের আতুরঘর। ইতিমধ্যেই আমরা ব্রাহ্মণবাড়িয়ার জানাজা কাণ্ডে দেখেছি, আমরা গার্মেন্টস শ্রমিকদের আনা নেয়ার মধ্য দিয়ে যে অদূরদর্শিতা এবং ব্লান্ডারের মতো ভুল করা হয়েছে তার মধ্য দিয়ে আমরা দেখেছি যে আমাদের দেশে এই কোভিড-19 সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ যতটা না দায়ী তার চেয়ে বেশি দায়ী হচ্ছে প্রশাসন এবং ব্যবস্থাপকদের সিদ্ধান্তহীনতা। কিন্তু এখন যেভাবে সরকারের তরফ থেকে বারবারই বলা হলো যে যথেষ্ট সরঞ্জাম রয়েছে ডাক্তারদের নিরাপত্তার জন্য, তারপর যখন মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় যে সেখানে কোথাও পলিথিনের গ্লাভস, কোথাও সার্জিক্যাল মাস্ক, কোথাও সেটিও হয়তো ঠিকভাবে পৌঁছচ্ছে না, তাহলে এই ফারাকটা হচ্ছে কোথায়? সরকারের বক্তব্যের সাথে বাস্তবতার এত অমিল কেন হচ্ছে বলে আমরা প্রথম থেকেই বলে এসেছি কোভিড-19 সংক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াইটা হতে হবে পেশাজীবী চিকিৎসক এদের ভিত্তি করে, আমলাতান্ত্রিক ভিত্তিতে নয়। আমরা ইতিমধ্যেই দেখেছি স্বাস্থ্য সচিব এবং ডিজি হেলথ এবং স্বাস্থ্যমন্ত্রী 3 জনের কথার মধ্যে গরমিল। এরা যখন কথা বলেন তখন এমন চমৎকার করে কথা বলেন যেন বাংলাদেশে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা প্রতিদিন দেখছি তাদের কথা শুধু কথার জন্যই বলা। এবং যে কারণে N95 মাস্কের নকল মাস্কের যে কথা উঠেছে তারা এমন ভাবে ব্যাখ্যা দিয়েছিলেন যে কোনো অসুবিধা হয় নাই, সামান্য ভুল হয়েছে, বাচ্চাটির মুখে দুধ দিতে গিয়ে ফেলে হয়েছে। আসলে এটি যে একটি হন্তাকারক প্রসেস, এই ভুলের জন্য যে কত ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী মারা যাওয়ার মুখে বসেছে এটি তারা ভাবেন নাই, এবং যে কারণে প্রধানমন্ত্রীকে একটি তদন্ত কমিটি করতে হয়। আমরা বারবার বলে আসছি আমলাতান্ত্রিক নির্ভরতা থেকে বেরিয়ে এসে পেশাজীবীদের নিয়ে একটি কমিটি করে, যে কমিটি এই কোভিড-19 বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিক। আমাদের মন্ত্রী মহোদয় যেভাবে অপরিপক্ক কথা বলেন, আমাদের সচিব মহোদয় এবং ডিজি মহোদয় যেভাবে কথা বলেন, এটি স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে কোভিড-19 বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার উপযুক্ততা তারা হারিয়েছেন। আমরা এই মাস্কের ক্ষেত্রে দেখছি, তা আমরা দেখছি যেভাবে সুরক্ষা সামগ্রী ডাক্তারদের দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি, এবং ল্যাব স্থাপন করার মধ্যেও আমরা দেখছি, পরীক্ষার মধ্যেও দেখছি। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু বারবার বলে আসছে ভারত, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আমেরিকা সহ সব জায়গায় কিন্তু র্যাপিড অ্যান্টিবডি টেস্ট যেটা করা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে এখনো আমলাতান্ত্রিক এবং তাদের এক ধরনের আত্মম্ভরিতার জন্য তারা এদিকে যাচ্ছে না। আমরা বারবার বলছি RT-PCR, RT-qPCR এবং র্যাপিড অ্যান্টিবডি টেস্ট সবগুলির মধ্য দিয়েই কিন্তু এই রোগটাকে নির্মূলের মধ্যে যেতে হবে। যেমন ধরুন, আমরা বারবার যে কথাটা বলে এসেছি, নারায়ণগঞ্জের মতো কি হট স্পটে এই জায়গাটিকে একেবারে কারফিউ দিয়ে 2 থেকে 3 দিনের মধ্যে সন্দেহজনক সবার একটি র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করলে আমরা বুঝতে পারবো নারায়ণগঞ্জ শহরের কত মানুষের শরীরে ভাইরাস প্রবেশ করেছে এবং কত প্রবেশ করে নাই। তার পরবর্তী পর্যায়ে আমরা প্রয়োজন পড়লে RT-PCR অথবা RT-qPCR টেস্ট আমরা করতে পারবো। এখানে বলে রাখা ভালো যে RT-PCR এ অনেক ক্ষেত্রেই যে বায়াস মানে ভুল রেজাল্ট দেয়, RT-qPCR সেটি দেয় না। কিন্তু আমি জানি না কোন কারণে আমাদের স্বাস্থ্য প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয় এই জাতীয় একটি বড় পদক্ষেপের দিকে যাচ্ছে না। এটা দিতে না গেলে কিন্তু
ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান যে ভয়াবহ শব্দটি উচ্চারণ করেছেন যে আমাদের কোভিড-19 ভয়াবহতম রূপ দেখতে হবে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বৈজ্ঞানিক ডক্টর সৌম্য স্বামীনাথন যে বলেছে গ্রামগুলো হয়ে যাবে করোনার আতুরে ঘর, আমরা কিন্তু সেই দিকে অগ্রসর হচ্ছি। এটি আমাদের জন্য একটি ভয়াবহ সংকেত। অধ্যাপক শিরিন, আপনার কাছে ফিরে আসি। এই যে পরিস্থিতির কথা এইমাত্র ডক্টর চৌধুরী বলছিলেন যে আরো ব্যাপক ভিত্তিক পরীক্ষার প্রয়োজন। আপনারা শুরুতে যদিও আইডিসিআর কেন্দ্রিক ছিল পরীক্ষাগুলো, এরপর ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, সেখানে মান নিয়ন্ত্রণের জন্য আপনারা কি করছেন, এবং এই যে অ্যান্টিবডি টেস্ট বা অন্যান্য র্যাপিড টেস্টের কথা যেগুলো বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি? থেকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আইডিসিআর কিন্তু একটা ফোকাল ইনস্টিটিউট ফর ডিজিজ আউটব্রেক ইনভেস্টিগেশনস। হ্যাঁ, আমরা এই মহামারীতেই আইডিসিআর সামনে এসেছি, কিন্তু তার আগে যেগুলো বিশ্বব্যাপী যেটা ছিল, মানে পুরো বিশ্বে না ছড়ায় পড়লেও কিছু কিছু জায়গায় ছড়িয়ে পড়েছিল, যেটা হচ্ছে মার্স করোনা ভাইরাস ইনফেকশন। আপনারা সবাই জানবেন যে যেটা সৌদি আরবে ছিল, এবং তখন অনেক হাজি ওনারা হজ করে আমাদের দেশে ফেরত এসেছেন। তারপরে আমরা যদি এবোলার দিকে তাকাই, তখন এবোলা আউটব্রেকের সময় কিন্তু ওই সমস্ত দেশ থেকে আমাদের দেশে অনেকেই ফিরে এসেছেন, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইডিসিআর প্রিপেয়ার ছিল। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত উই আর প্রিপেয়ার্ড যে আমরা কোনো মার্স করোনা আসুক বা আপনার এবোলা আসুক বা জিকা আসুক, যেটাই আসুক আমরা সেটা টেস্ট করতে পারবো। আরেকটা জিনিস, সেজন্য আমরা এবং জানুয়ারির প্রথম থেকে কিন্তু আমরা এই টেস্ট করা শুরু করে দিয়েছিলাম, যখন উহান থেকে কেবলমাত্র এটা চায়নার বিভিন্ন জায়গায় ছড়ানো শুরু করেছিল এবং অন্য দেশে কিছু কিছু, তখন থেকে কিন্তু আমরা এটা প্রস্তুতি নিয়েছি এবং কাজ শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে যে মান নিয়ন্ত্রণের কথা যদি বলেন, এরকম হুট করে একটা আমি পিসিআর ল্যাব করে দিব আর আমি আশা করব যে এটা খুব উন্নত মানের কিছু একটা হয়ে যাবে, জিনিসটা কিন্তু সেরকম না। এখানে কিছু দক্ষতার দরকার আছে, কিছু আবার আরেকটা জিনিসের খুবই দরকার, যেটা হচ্ছে আমি যদি বলে থাকি যে আমাদের নিজস্ব সুরক্ষার জন্য বায়োসেফটি পয়েন্ট অফ ভিউতে যে ল্যাবে আমি কোভিড-19 টেস্ট করব, সেখানে কিন্তু আমার বায়োসেফটি লেভেল 2+, মানে আপনার একটা সার্টিফাইড বায়োসেফটি ক্যাবিনেট থাকা লাগবে, সেই সাথে যেই মানুষটা কাজ করবে তাকে পিপিই পরা থাকতে হবে এরকম। আর নেগেটিভ প্রেশার থাকলে তো আরো ভালো, আমি ওটার কথা বাদই দিলাম, কিন্তু মিনিমাম এই সার্টিফাইড বায়োসেফটি ক্যাবিনেট এবং এই পিপি বাংলাদেশের সব জায়গায় সেইভাবে কি ছিল? কখনোই ছিল না। এই সুবাদে যখন আমরা বিভিন্ন জায়গায় ছড়াই দিলাম, কিন্তু ক্যাবিনেট কয়টার সার্টিফাইড ছিল? অনেক ক্যাবিনেট আছে এমন যে জীবনে তারা কাজই করে নাই। তো এই সমস্ত জিনিসগুলোকে আমাদের প্রিপেয়ারনেসের সময় করা উচিত ছিল, কিন্তু প্রিপেয়ারনেস বলে কিন্তু আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমরা কিন্তু সেরকম কোনো পদক্ষেপ নেই নাই, সেটা যেমনি হোক। একদম যখন আমরা পিকে চলে গেছি, তখন হঠাৎ করে সব জায়গায় পিসিআর ছড়ায় দেওয়া হলো। তো আমি আপনাকে আগেই বলেছি, পিসিআর মেশিনটা কিন্তু একটা মানে একটা ইম্পর্টেন্ট থিং না, এটার সাথে এটা একটা ইউনিট, একটা প্যাকেজ, এটার সাথে অনেক কিছু রিলেটেড থাকে। তো সেখানে কিছুটা ঘাটতি থাকতেই পারে, যেহেতু হঠাৎ করে জিনিসটা শুরু করা হলো। আর অ্যান্টিবডির কথা বলবো, যে অ্যান্টিবডি আমরা আনতে পারি, অ্যান্টিবডির সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি যাচাই বাছাই করে আনতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত র্যাপিড টেস্টের সেন্সিটিভিটি স্পেসিফিসিটি দুটাই কম থাকে, সেক্ষেত্রে একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তবে একটা জিনিস ঠিক, যে কিছুক্ষণ আগে যে লেলিন ভাই যে কথাটা বললেন যে আমরা কতগুলো হটস্পটে করতে পারি, যেমন নারায়ণগঞ্জ একটা উদাহরণ হতে পারে, যেটা উনি বলেছেন যে এখানে আমরা অনেক সংখ্যক লোককে পাচ্ছি যারা পিসিআর পজিটিভ। সেক্ষেত্রে আমরা যদি কিছু মানুষের আবার এই পিসিআর পজিটিভের পাশের মানুষটাকে যদি আমরা আবার র্যাপিড টেস্টও করি এবং তাদের মধ্যেও যদি আইজিএম পজিটিভ পাই, তাহলে ধরে নিতে হবে যে জনগোষ্ঠীর মধ্যে আমরা একটা অ্যাজাম্পশন অ্যাটলিস্ট হতে পারে যে এত পার্সেন্টেজ অফ পিপল আর ইনফেক্টেড ইন নারায়ণগঞ্জ। এই জিনিসটা করা যেতে পারে, কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে ওরকম কোনো অ্যান্টিবডি আসে না, সবকিছুই ট্রায়াল। আবার অ্যান্টিবডি কিন্তু কিছু ফ্যালাসি আছে, যেমন বিশেষ করে কোভিড-19 ডে 7-এ 43%-এর মতো পজিটিভ আসে, ডে 14-এ আসে 74%-এর মতো, এবং ডে 30 এবং অর ক্লোজ টু ডে 30 এটা 93% পজিটিভ। তো সেই ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, আমরা যদি ডে 7-এ চিন্তা করি, আমরা কিন্তু মোর দেন 50% পেশেন্টকে আমরা মিস করব, তারা কিন্তু ফলস নেগেটিভ হয়ে যাবে। জি, এই জিনিসটা আমাদেরকে, তো এই সমস্ত আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে রিয়েল টাইম পিসিআর আর কিউআরটি পিসিআর আমাদের এই মানে আরটিপিসিআর তার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে, কারণ কিউআরটি একটু পরে আসি, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে ফিরে আসবো এই প্রসঙ্গেই। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর এর মুক্তবাক। আমরা
যথারীতি কথা বলছি করোনা পরিস্থিতি নিয়ে। আমরা ছিলাম অধ্যাপক তাহমিনা শিরিনের কাছে, তার কাছে ফিরে যাব, তবে তার আগে আরও একটি প্রতিবেদন দেখতে চাই, সেটি হচ্ছে আজকের যে সর্বশেষ পরিস্থিতি নিয়ে ব্রিফিং, সেটিকে নিয়ে। গত ৮ মার্চে ৩ জন করোনায় আক্রান্তের তথ্য দিয়ে দেশে প্রথম হিসাবটা শুরু হয়। এরপর বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা, একই সাথে প্রাণহানির সংখ্যাটাও বেড়েই চলেছে। গত ১০ দিনের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় মৃতের সংখ্যা প্রতিদিন ৫ থেকে ১০-এর মধ্যেই ওঠানামা করছে। তবে ১৭ এপ্রিল মারা যায় ১৫ জন, আর আক্রান্তের সংখ্যা ছিল ২৬৬ জন। ১৮ এপ্রিল মৃত ৯, আক্রান্ত ৩০৬, ১৯ এপ্রিল মারা যায় ৭ জন, আক্রান্ত ৩১২, ২০ এপ্রিল মৃত ১০, আক্রান্ত ৪৯২ জন। আর গেল ২৪ ঘন্টায় প্রাণহানি ৯ জন, আক্রান্ত হয়েছে ৪৩৪ জন। গত ২৪ ঘন্টায় ৪৩৪ জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত ৩৩৮২। গত ২৪ ঘন্টায় আরো ৯ জন মৃত্যুবরণ করেছেন এবং এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১১০ জন। এই ৯ জনের মধ্যে পুরুষ ৫ জন, মহিলা ৪ জন। গেল ২৪ ঘন্টায় সম্পূর্ণ সুস্থ হয়েছে ২ জন, আর এ পর্যন্ত সুস্থ হওয়ার সংখ্যা ৮৭ জন। সেই সাথে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছে প্রায় ৭৭,০০০। যারা কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। তবে অবশ্যই আমরা এখনো বলবো যে চলাফেরা যারা ঘরের বাইরে না যেতে এবং ঘরেই থাকতে। এদিকে করোনা উপসর্গ নিয়ে গোপালগঞ্জ, খুলনা ও পটুয়াখালীতে ৩ জনের মৃত্যু হয়েছে। আমরা অধ্যাপক শিরিনের কাছে ফিরে যাব। আপনি আরটিপিসিআর এবং কিউআরটিপিসিআর নিয়ে কথা বলছিলেন, সেটা শেষ করতে পারেন এখন। আচ্ছা, লেলিন ভাই যে বলছিলেন যে আরটিপিসিআর এবং কিউআরটিপিসিআর, আমাদের এই ক্ষেত্রে এখন আমরা যেটা করছি যে আরটিপিসিআর যেটা করছি মানে কোয়ান্টিফিকেশন করছি না, কোয়ালিটেটিভ পিসিআর করছি, শুধুমাত্র পজিটিভ এবং নেগেটিভ। তবে পজিটিভ এবং নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আমরা কোয়ান্টিফাই করতে পারি, সেটা সিটি ভ্যালু দেখে। সেটা মোর টেকনিক্যাল একটা কথা আমি বললাম, কিন্তু যদি কোয়ান্টিফাই করতে চাই আমরা একদম কপি নাম্বারস মানে ভাইরাল লোড দেখতে চাই, সেটা আমার মনে হয় না এই মুহূর্তে খুব একটা জরুরি, কারণ এটা আরো বেশি এক্সপেন্সিভ। এটা হচ্ছে আরেকটু বেশি টেকনিক্যাল, যেটার জন্য একটু আরো বেশি এক্সপার্টিসের দরকার। এখানে কপি নাম্বারস অফ ভাইরাস দরকার, যেটা একটা স্ট্যান্ডার্ড কার্ভ তৈরি করবে। তো সুতরাং এটা আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের জন্য প্রযোজ্য। আমরা যেটা করছি সেটাই করি, কিন্তু সেটাকে আমাদেরকে খুব মানে বলবো যে সঠিকভাবে করতে হবে। সেটার সুবিধা কত জায়গায় আছে বা কতটা ওনারা করতে পারছেন, সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে এবং সেখানেও আমাদেরকে একটা নজরদারিতা রাখতে হবে। শুধু নজরদারিতা না, ওনারা অনেকেই অনেক কিছুর অনেক প্রবলেম ফেস করছেন, সেই প্রবলেমগুলোকেও আমাদেরকে সলভ করতে হবে। প্রবলেম না সলভ করে আমরা আসলে ওনাদেরকে কোনো মানে জাস্ট মুখে বললে হবে না যে আপনাকে এটা করতে হবে, আপনাকে একটা ভালো ফল দিতে হবে। ভালো ফল দিতে গেলে ভালো সুযোগেরও দরকার আছে। এখন যে ঢাকার বাইরে সহ বিভিন্ন জায়গায় যে দেয়া হচ্ছে আরটিপিসিআর মেশিন বলুন বা বায়োসেফটি ক্যাবিনেট বলুন, সেগুলো ব্যবহার করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছেন ঢাকার বাইরে যারা এগুলো এখন চালাচ্ছেন? কিছুটা তো হচ্ছেনি, কারণ আপনার মাধ্যমে আমি একটা কথা বলতে চাই। আমাদের দেশে যে আগে যে পলিসিগুলো ছিল, আমি মেডিকেল সেক্টরের কথা বলছি, যেহেতু আমি ল্যাব পার্সন, আমি অন্য সবকিছুই বাদ দেই, ভেন্টিলেটর বা বড় বড় মেশিনের কথা বাদ দেই, আমি শুধুমাত্র আমার ল্যাবের মেশিনগুলোর কথাই যদি চিন্তা করি, কেনার সময় আমরা অনেক বড় বড় মেশিন কিনি, কিন্তু মেইনটেনেন্সের জন্য কোনো পয়সা থাকে না। যেমন একটা এই বায়োসেফটি ক্যাবিনেট, এটা কিন্তু ইয়ারলি সার্টিফিকেশনের দরকার হয়, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ওইটার জন্য কোনো টাকা ধরা থাকে না। সুতরাং আমি মনে করি পলিসিতে আমাদের অনেক চেঞ্জ আনতে হবে, কারণ আমরা এখন অনেক অ্যাডভান্স মেশিন ইউজ করছি, আমাদের অনেক ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস বেড়ে গেছে। সুতরাং আমাদের পরিধি যত বাড়ছে, আমাদের খরচ তত বাড়ছে, আমাদের মেইনটেনেন্স তত বাড়ছে, এবং লজিস্টিক্স এভরিথিং, এনি টাইপ অফ কনজিউমেবল সাপোর্ট সবকিছু বেড়ে গেছে। তো সুতরাং সব ক্ষেত্রে আমাদের এখানে আসলে বরাদ্দটা বেশি থাকা লাগবে, এবং সবচেয়ে আমি যেটার উপরে জোর দিই সেটা হচ্ছে যে আমাদের মেইনটেনেন্স থাকা লাগবে, একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইউনিট থাকা লাগবে। আমাদের এখানে সরকারি আছে নিমিও, যেটা খুবই দুর্বল। আমি আমার এতদিনের চাকরির অভিজ্ঞতায় ওনাদের কাছ থেকে এটা
আমি কিছু বলতে চাই না, কিন্তু সেরকম কোনো স্ট্রং কোনো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিট বা উইং আমাদের সরকারি ব্যবস্থাপনা নেয়। সুতরাং এটাকেও জোরদার করতে হবে। এটাকে যদি আমরা বাইরের অধ্যাপক শিরিন, এর বাইরে যদি বেসরকারি খাতের দিকে তাকাই, কয়েকটি সংস্থার কাছে তো আরটিপিসিআর মেশিন আগে থেকে আছে বা বায়োসেফটি ক্যাবিনেট আছে, তাদের কি অবস্থা? তাদের কি এই ব্যবস্থায় আনার কোনো প্রক্রিয়ার মধ্যে আছে কিনা আমরা এখন? তাদেরকে আনা যেতে পারে, তাদের গুণগত মান পরীক্ষা করে আনা যেতে পারে, সবকিছুই তো আছে, কিন্তু যখন দেখতে যাবেন দেখবেন যে কিছু না কিছু কোথাও থেকে, আমি বলছি না ওনাদের কি আছে না আছে, আমি যেহেতু জানি না, তবে সেটাকে পর্যবেক্ষণ করেই করা যেতে পারে। তবে সেখানেও একটা সব জায়গায় আসলে একটা নজরদারিতার দরকার আছে। এখন যদি সরকার চায় যে প্রচুর সংখ্যায় বাড়াবে এবং তার জন্য এই যন্ত্রপাতিগুলো আমদানি করবে, এই বায়োসেফটি ক্যাবিনেট, সেটা কি সম্ভব এই মুহূর্তে? আমাদের কিন্তু বায়োসেফটি ক্যাবিনেট নাই সেটা কিন্তু বলা যাবে না, মেজরিটি জায়গায় আছে, কিন্তু সার্টিফিকেশন ম্যাক্সিমাম জায়গায় নাই। এখন হয়তো বা কিছু করছে, এখনকার কথা আমি ঠিক এই মুহূর্তের কথা বলতে পারবো না যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কি পদক্ষেপ নিয়েছে এবং অন্যান্য জায়গায় কি সার্টিফিকেশন হচ্ছে, সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু শুরুতে আমি জানতাম যন্ত্রগুলো মানসম্পন্ন আছে কিনা এটা কারা দেখেন, সার্টিফাই কারা করছে? এটা যদি আপনি বায়োসেফটি সার্টিফিকেশনের কথা বলেন, সেখানে সার্টিফায়ার দিয়ে আপনাকে ক্যাবিনেটগুলো সার্টিফাই করতে হবে। সেক্ষেত্রে স্কোপ করে এবং আইসিডিডিআরবির একটা ইউনিট আছে, ওনারাও করে থাকেন। যেমন আমাদের সার্টিফিকেশনগুলো কিন্তু আইসিডিডিআরবির একটা ইউনিট করেছেন, সেই ক্ষেত্রেও একটা ব্যাপার আছে। আইসিডিডিআরবি কে বললেই কিন্তু ওনারা করবেন না, সেখানে তাদের সাথে আমাদের একটা বা একটা আমাদেরকে পয়সা দিতে হবে, সেটা যেই মাধ্যমেই হোক। তো এটাই বলছিলাম যে এই যে জিনিসগুলো, এগুলো আমাদের আসলে সিস্টেমে আসে নাই, যেগুলো আমাদের এখন আসা উচিত। এখন যদি এই ক্যাবিনেটগুলোতে কোনো ধরনের সমস্যা ধরা পড়ে এই সার্টিফিকেশন প্রক্রিয়ার সময়, সেগুলো সারিয়ে তোলার মতন দক্ষতা বাংলাদেশে আছে কোন প্রতিষ্ঠানের? যারা সার্টিফাই করে, যারা সার্টিফায়ার, ওনাদের এই দক্ষতাটা আছে। ওনারা বলতে পারবেন যে ফিল্টারে অসুবিধা বা কোথায় অসুবিধা, এটা ওনারা বলতে পারবেন এবং ওনার চেঞ্জও করে দিতে পারবেন এবং প্রপার জিনিসও লাগাই দিতে পারবেন। কিন্তু সবকিছুর পিছেই কিন্তু পয়সা জড়িত, একটা বাজেট জড়িত। সেই বাজেটটার আসলে একটা মানে বাজেটটার ফ্লো থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। জি, আমরা ডক্টর লেলিন চৌধুরীর কাছে ফিরে আসতে চাই। আমরা এই যে বিভিন্নভাবে একটা প্রস্তুতির কথা আমরা বলছিলাম যে ক্ষেত্র বিশেষে তার অভাব তো স্পষ্টতই রয়েছে, এর বাইরে এখন যে পরিস্থিতিতে আমরা রয়েছি বা যে হারে নতুন সংক্রমণ ধরা পড়ছে, এখন থেকে সামনে এগোলে আসলে কি কি করণীয়? আজকে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 54টি জেলা সংক্রমিত হয়েছে। তার মানে সারা দেশ প্রায় এখন আক্রমণের মুখোমুখি, কোভিড-19 আক্রমণের মুখোমুখি। তো এই সময় কতগুলো কাজ কিন্তু আমাদের করতে হবে। যেমন লকডাউনটাকে এখন লকডাউন না কারফিউতে যেতে হবে। ধরা গেল ঢাকার মোহাম্মদপুরে সবচেয়ে বেশি রোগী আছে, ঢাকার মোহাম্মদপুরটাকে কারফিউর আওতায় এনে আমরা র্যাপিড অ্যান্টিবডি টেস্টে যাব। আমি একটু বলে রাখছি, র্যাপিড অ্যান্টিবডি টেস্ট প্রথম সপ্তাহে এটি বিলো 40% পজিটিভ রিপোর্ট দেয় এবং দ্বিতীয় সপ্তাহে 90% এবং তৃতীয় সপ্তাহে 100%। আমি ল্যান্ডসেটে পাবলিশ একটি গবেষণার উদ্ধৃতি দিচ্ছি। তো যে কারণে মোহাম্মদপুর অথবা নারায়ণগঞ্জ অথবা মিরপুরের মতো জায়গায় যেখানে ইতিমধ্যেই সংক্রমণের প্রথম সপ্তাহ অতিক্রান্ত হয়ে গিয়েছে, সেই সব জায়গায় র্যাপিড অ্যান্টিবডি টেস্টের মতো টেস্ট অথবা পিওসি, যেটা বাংলাদেশে এখনো আসে নাই, পিওসি কি, এই টেস্টগুলোর মধ্য দিয়ে একটি চিরুনি অভিযান চালিয়ে কাদের শরীরে ভাইরাস প্রবেশ করেছিল এবং কাদের শরীরে প্রবেশ করে নাই তাদেরকে আলাদা করে ফেলা, এবং যাদের শরীরে প্রবেশ করেছিল তারা কি ইতিমধ্যে রোগাক্রান্ত হয়েছে অথবা হওয়ার সম্ভাবনা তিরোহিত হয়েছে, সেটি আলাদা করে এইভাবে একটি মানে বাছাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে রোগীকে চিহ্নিত করতে হবে। এবং এই চিহ্নিত না করলে কিন্তু আমরা একটি বড় ঝামেলায় পড়ব। একই সাথে আরেকটি ব্যাপার, সেটি হলো কোভিড-19 চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষকে পরিপূর্ণ জানাতে হবে। যেমন যে মানুষটি মৃদু সংক্রমিত তাকে হাসপাতালে যাওয়ার দরকার নাই, যে মানুষটি মধ্যম মানের সংক্রমিত কিন্তু তার বাসায় রেখেও সম্ভব, তার বাসায় রেখেই চিকিৎসা করা যাবে। শুধুমাত্র যারা তীব্র তাদেরকেই হাসপাতালে যেতে হবে, কারণ কোভিড-19 পজিটিভ হলেই, টেস্ট পজিটিভ হলেই লোকজন যে হারে উন্মাদের মতো হাসপাতালে দৌড়াতে শুরু করে, এই প্রবণতাকে নিয়ন্ত্রণের জন্য মানুষের মধ্যে সাধারণ জ্ঞানটা ভালো মতো বোঝাতে হবে। এই বোঝানোর জন্য সরকারের পক্ষ থেকে যে জোরালো উদ্যোগ নেওয়া ছিল সেটিরও কিন্তু আমরা অভাব লক্ষ্য করছি। একই সাথে আরেকটা ব্যাপার,
সে প্রসঙ্গে যাবার আগে ডক্টর চৌধুরী একটা বিষয় জানতে চাচ্ছিলাম, এই যে অ্যান্টিবডি টেস্টের কথা আপনি বলছিলেন, এটা নিয়ে তো বিভিন্ন ধরনের কিট রয়েছে এবং সেগুলোর বিভিন্ন মান নিয়ে অনেক দেশে এখন পর্যন্ত প্রশ্ন উঠেছে। কিছু কিছু চীনের তৈরি কিট ফেরত দিয়েছে ইউরোপের কিছু দেশ। সেই ক্ষেত্রে অবস্থাটা আসলে কি দাঁড়াবে? আমরা কোন কিট আনবো যদি আমদানি করি? আমরা কিট আনবে যেটি টাইম টেস্টেড কোম্পানি এবং কাউন্টার সাইন্ড বাই সাম বিগ কোম্পানিজ, তাদেরকে আনবো। যেমন অ্যাবট, ইংল্যান্ড যেটি করছে অ্যাবটের কিট নিচ্ছে, আমরা অ্যাবটের কিট নেব। ধরা আমেরিকা যেটি ব্যবহার করছে অ্যাবটের কিট ব্যবহার করছে। আমি এটি বলছি এই কারণে যে শুধু অ্যাবট না, যেগুলো চাইনিজ কিট হতে হবে নট দ্যাট, টাইম টেস্টেড যেগুলো, যে কিটগুলোর মান নিয়ে একাধিক সংস্থা কাউন্টার সাইন করেছে, কাউন্টার চেক করেছে, আমরা তাদের কিটটা নেব। আমরা সস্তার যেটা পাবো সেটা নেব না। এবং এটা হচ্ছে একটা ব্যাপার আপনাকে বলে রাখি, প্রত্যেকটা টেস্টেরই কিন্তু কতগুলো বিষয় আছে। যেমন ধরুন RT-PCR টেস্ট, আমরা দেখেছি এটির নমুনা নেওয়ার ভুল হওয়ার কারণে খুলনায় 300 টেস্টকে বাতিল করা হয়েছে। আমরা দেখেছি মিটফোর্ড হাসপাতালে প্রথম দিন 41টি টেস্ট পজিটিভ আসলো, দ্বিতীয় দিন তার মধ্যে 40টি নেগেটিভ আসলো। কেন হলো? আমরা নিঃসন্দেহে বলতে পারি এটি পরীক্ষার নমুনা গ্রহণের ইত্যাদি ইত্যাদি ঝামেলা আছে। এর মধ্যেই আমরা ইতিমধ্যে জেনেছি RT-PCR এটিতে যদি কোনো কারণে কোনো কেমিক্যালে একটু ডেভিয়েশন আসে, সেটাও কিন্তু একটা বিশাল ভুল, মানে ফলস পজিটিভ ফলস নেগেটিভ রেজাল্ট দিতে পারে, যেটা নিয়ে আমেরিকানরা খুব তর্ক বিতর্ক করছে। তার মানে টেস্ট যেটিই হোক, তার প্রথম শর্ত হতে হবে এটি মানসম্পন্ন জায়গা থেকে আনতে হবে এবং সেটিকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, কাউন্টার চেক করতে হবে এবং যথাযথ নিয়ম অনুযায়ী বৈজ্ঞানিক পদ্ধতি অনুযায়ী পরীক্ষা করতে হবে। সেটি না করলে কিন্তু কোনো টেস্টই সঠিক রেজাল্ট দেবে না। এখন কারফিউর কথা যদি বলেন, তার পাশাপাশি তো এই যে এতদিন ধরে প্রায় 1 মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে, এই দুইয়ের আসলে ভারসাম্যটা আমরা কিভাবে পাবো? আচ্ছা, এই ক্ষেত্রে কারফিউ আমি সারা দেশ বলছি না, যে জায়গাটিকে হটস্পট, যেমন ধরুন নারায়ণগঞ্জ, যেমন মোহাম্মদপুর, যেমন মিরপুর, এই হটস্পটগুলিতে কারফিউ দিয়ে 7 দিনের মধ্যে একটি চিরুনি পরীক্ষা অভিযান চালিয়ে সেই জায়গাটাকে আমরা কিভাবে রোগমুক্ত করবো তার স্ট্র্যাটেজিটা ঠিক করার পরে কিন্তু কারফিউটা তুলে নেওয়া যাবে। এবং কারফিউ দেওয়ার সময় হতদরিদ্র মানুষ, দিন আনে দিন খায় মানুষের বাড়িতে যেইভাবে রাজনৈতিক নেতারা এবং রাজনৈতিক সংগঠন, প্রশাসন, পুলিশ যেভাবে ভোটার স্লিপ পৌঁছে দিয়েছিল, একই ভঙ্গিতে খাবারও পৌঁছে দেবে। এই কাজটা কিন্তু আমরা ইচ্ছে করলে করতে পারি, কারণ এখন যদি করতে আমরা ব্যর্থ হই তাহলে কিন্তু আর কখনোই করার সময় পাবো না। আমাদের মৃত্যু, স্বজনের মৃত্যু নিয়ে আহাজারি করতে করতে কিন্তু আমাদের সময় কেটে যাবে। অতএব যা করতে হবে দ্রুত এখনই একটি মানে সাহসী পদক্ষেপ দিয়ে করতে হবে। জি, একটা বিরতির সময় হয়ে গেছে, আপনাদের কাছে আবারও ফিরে আসছি। দর্শক, একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। আমরা কথা বলছি স্বাভাবিকভাবেই করোনা পরিস্থিতি নিয়ে। আমরা অধ্যাপক শিরিনের কাছে ফিরে যেতে চাই। এই যে এখন নানান ধরনের ভুলের কথা বলা হচ্ছিল, বিশেষ করে ডক্টর চৌধুরী, স্যাম্পল কালেকশন থেকে শুরু করে বিভিন্ন পর্যায় পর্যন্ত যে ত্রুটিগুলো হতে পারে, সেগুলো আসলে কমিয়ে আনার কি উপায় রয়েছে এবং স্যাম্পল কালেকশনের জন্য যে প্রশিক্ষণ বা যে কিট দরকার সেগুলো যথেষ্ট পরিমাণে আছে কিনা এখন? স্যাম্পল কালেকশন আসলে একটা টেস্ট রেজাল্ট কিন্তু ডিপেন্ড করে, প্রথম 1 নাম্বার স্টেপ হচ্ছে স্যাম্পল কালেকশনের উপরে। মানে একটা নাম্বার 1 ফ্যাক্টর যদি বলেন সেটা হচ্ছে প্রপার স্যাম্পল কালেকশন ইন প্রপার টাইম। হ্যাঁ, তারপরে ধরেন এখন যদি আমরা চিন্তা করি যে আমাদের দেশে কোভিড-19 জন্য কতগুলা ডেজিগনেটেড ফেসিলিটিস আছে যেখানে আমরা পিসিআর মেশিন স্থাপন করেছি, তো সেইখানেই তো আসলে সব স্যাম্পল কালেকশন হয় না। স্যাম্পলগুলো কিন্তু আরেকটু দূরের কোনো জায়গার থেকে আসে, তাহলে স্বভাবতই সেটাকে একটা কোল্ড চেইন মেনটেন করে আনতে হবে। সবচেয়ে বড় যে অসুবিধাটা আমি এখন ফিল করছি, যেমন আইডিসিআর আমরা যখন ভাইরাল স্যাম্পল, মানে আমরা কিন্তু এটা ছাড়াও এই কোভিড-19 একটা রেসপিরেটরি স্যাম্পল নেই, এই রেসপিরেটরি স্যাম্পল কিন্তু আমাদের বিভিন্ন প্রজেক্টে নেওয়া হয়। সুতরাং আমরা অনেক আগের থেকেই ওরিয়েন্টেড যে কিভাবে রেসপিরেটরি স্যাম্পল কোন মিডিয়াতে নিতে হবে, যেমন এটাকে বলে ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া বা VTM। আমরা কিন্তু আমাদের স্যাম্পলগুলোকে এই VTM এর মধ্যে নেই এবং দূরের কোনো জায়গার থেকে আসলে আমরা কোল্ড চেইন মেনটেন করি, মানে কুল বক্সে করে নিয়ে আসি এবং সেটাও উইদিন 48 আওয়ার্সের মধ্যে নিয়ে আসি যদি 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করি।
যদি ড্রাই শিপার নেই তখন অনেক 2 সপ্তাহ পরে আনলেও অসুবিধা নেই, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অ্যাটলিস্ট কুল বক্স ইউজ করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের ভিটিএম এ আনতে হবে, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে। কিন্তু আমি অনেক জায়গায় লক্ষ্য করছি যে নর্মাল স্যালাইনে স্যাম্পল আসছে, আমাদের এখানেই আমি দেখেছি। তারপর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা কি করছি, সেটা কি আর পরীক্ষা করে কোনো লাভ হয়? সেটা খুব তাড়াতাড়ি করতে হয়, এবং এগুলো কিন্তু এভিডেন্স বেসড না। আমরা এর মধ্যেও পজিটিভ পাই, আবার কিছু নেগেটিভ পাই। এরকম কোনো স্টাডি নাই যে নর্মাল স্যালাইনে আমরা কতক্ষণ রাখলে এটাকে আমরা ভাইরাসটা পাবো বা এটা ডিগ্রেডেড ভাইরাস এখানে ডিগ্রেডেড হয়ে যাবে, কোনো ব্যাপার মানে ডিগ্রেডেড পার্টিকেল থেকে আমরা পিসিআর করি, বাট স্টিল দেন এটা মানগত মানে গুণগত মান কমে যেতে পারে। কিন্তু সেটা কোনো এভিডেন্স বেসড না যে আমরা বলতে পারবো যে এটা দিয়ে আমরা করতে পারবো। এভিডেন্স বেসড এটাই হচ্ছে যে আমাদেরকে আইদার ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া অথবা কোনো লাইটিক বাফার অথবা কোনো ইউনিভার্সাল মিডিয়া, এরকম যে কোনো একটা কিছুর মধ্যে আনতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই জেলা পর্যায়গুলোতে না, সেগুলো সরবরাহ নাই, সেগুলো আমাদের কাছে আছে এই কারণেই যে যেহেতু আমরা এই কাজই করি, সুতরাং এটা আমাদের স্টকে আছে বা আমরা সবসময় এটার চাহিদা মোতাবেক আমাদের এখানে আসে। কিন্তু অন্যান্য জেলা পর্যায়ে বলেন বা ঢাকা শহরের অন্যান্য হসপিটালের কথা যদি বলে থাকেন, ওনাদের এই চাহিদা কখনোই ছিল না। এটা হঠাৎ করে এই চাহিদাটা এই কোভিড-19 জন্যই হঠাৎ করে আসলো। তো এই হঠাৎ করে চাহিদাটা যখন আসলো ওনাদের কাছে নাই, ঠিক সেই মুহূর্তে ওনাদের পাওয়ার মতো, ওই যে আপনাকে আগেই বললাম যে আমাদের হেলথ সেক্টরে কিছু পরিবর্তন আনতে হবে, বিশেষ করে আমি ল্যাবরেটরির কথা বলছি, যে এগুলোর ফ্লো থাকতে হবে এবং মানে যখন যেটা চাবো বা যেটার মেইনটেনেন্স দরকার বলবো সেটা আমাদেরকে করতে হবে। তো এখানে যেমন ধরেন হঠাৎ করে আসা এই জিনিসের চাহিদা কারোই দেওয়া ছিল না এবং তাদের কাছে নাইও। আর এখন হঠাৎ করে বললেও যে অনেক আসবে তা না, তবে আমাদের এখানে আইডিসের এখন পর্যন্ত আমাদের আছে, আমি জানি না কতদিন থাকবে এইভাবে দিতে থাকলে। তারপরে আরেকটা ব্যাপার আসছে যে আমি যেটা খেয়াল করছি, উডেন স্টিক যেটার মধ্যে তুলা দেওয়া থাকে, যেটা আমরা কালচার সেন্সিটিভিটিতে যেই সোয়াব স্টিক ইউজ করি, এখানেও এটা ইউজ করছি। এখানে অসুবিধা হচ্ছে এটা যে উডেন স্টিক অনেক সময় পিসিআরটাকে হ্যাম্পার করে, সেখানে একটা প্লাস্টিকের স্টিক ইউজ করতে হয় এবং একটা পার্টিকুলার সোয়াব স্টিকই ইউজ করতে হয় ফর পিসিআর, যেটা এখানে ইউজ হচ্ছে না। শুধুমাত্র আইডিসি থেকে আমরা যে কিটগুলো সরবরাহ করছি সেখানে এগুলা মানে সেই জায়গার থেকে এই স্যাম্পলগুলো প্রপারলি আসছে। কুল বক্সে করেই আনছে এই পর্যন্ত, যা দেখছি যে সবাই কুল বক্সে করে আনছে, কিন্তু এই জায়গাগুলোতে একটু অসুবিধা রয়ে গেছে জি অনেক জায়গাতেই আর কি। ধন্যবাদ ডক্টর চৌধুরী, আপনার কাছে ফিরে আসতে চাই। আর যদি যোগ করার কিছু থাকে আমরা যে প্রসঙ্গে ছিলাম সে ব্যাপারে। আচ্ছা, আমি শেষ যে বিষয়টির উপরে জোর দিব সেটা হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো তিনি যেন কোভিড-19 বা করোনা নিয়ে তৃণমূল পর্যায়ের যেসব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে, মধ্যম পর্যায়ের যেসব ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করছে, তাদের সাথে তিনি যেন একটু দয়া করে কথা বলেন। তাহলে কিন্তু কোভিড-19 করোনা বিরোধী যুদ্ধের প্রকৃতি রূপটা আমরা বুঝতে পারবো। কারণ স্বাস্থ্য খাতের ডাক্তারদের নেতা যারা, অথবা আমাদের অধিদপ্তরের নেতৃস্থানীয় ব্যক্তি অথবা মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি এবং নেতৃস্থানীয় ব্যক্তি, এরা কিন্তু মূলত তোষামত তৈলমর্দনে যতটা ব্যস্ত, তারা কিন্তু কোভিড-19 বিরোধী যুদ্ধে ততটা ডেডিকেটেড না। যদি ডেডিকেটেড তারা থাকতেন, আমি প্রত্যাশাই করতে পারি স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং ডিজি হেড তারা 3 জন ঘুরে ঘুরে কোয়েট মৈত্রী হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জ ইত্যাদি যেসব জায়গায় ডাক্তাররা প্রাণপণ করে যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে, সেখানে যথাযথ সুরক্ষা পোশাক পরে তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, তাদের কাঁধে হাত রাখতেন, তাদের উৎসাহের বাণী শোনাতেন এবং দুঃসময়ে উদ্বুদ্ধ হওয়ার জন্য তারা উজ্জীবিত করতেন, তাহলে করোনা বিরোধী যুদ্ধে কিন্তু আজকের যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নার্সরা হতাশ, তারা কিন্তু প্রাণ পেত। আমি এ কারণেই বলছি, কারণ তারা নির্দেশ দিয়ে, ধমক দিয়ে, হুমকি দিয়ে তারা কাজ করাতে চায়। যুদ্ধের সৈনিকদের ধমক দিয়ে কাজ করানো যায় না, উদ্বুদ্ধ করতে হয়, উজ্জীবিত করতে হয় এবং সেটা করার জন্য একটি গতিশীল, উষ্ণ, বঙ্গবন্ধুর ধরনের একজন নেতৃত্বের দরকার। এ কারণেই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো, আপনি সরাসরি তৃণমূল পর্যায়ের ডাক্তারদের সাথে, মধ্যম পর্যায়ের ডাক্তারদের সাথে, যারা করোনার বিরুদ্ধে যুদ্ধ করছে, আপনি তাদের সাথে কথা বলুন।
আপনি একবার কথা বলার পরেই কিন্তু আপনি শুনতে পেয়েছেন নারায়ণগঞ্জের করোনার হটস্পট রেড জোন, সেখানকার ডাক্তাররা N95 মাস্ক পায়নি। এবং আপনি কিন্তু এর আগে ডিজি হেলথ মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার সাহেব যিনি ভান্ডারের পরিচালক, তারা কিন্তু বলেছিল এটি একটি ভুল। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে কিন্তু এখানে একটি তদন্ত কমিটি হয়েছে এবং নানাভাবে আমরা পত্রিকায় দেখি এটি নাকি ক্রয় সিন্ডিকেট তৈরি হওয়া আছে। এগুলো ভাঙতে হবে। এবং শুধু তাই নয়, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আরো আহ্বান জানাবো, আজকে দেশের স্বাস্থ্য খাতে জিডিপির 0.9 ভাগ বরাদ্দ দেওয়া হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাব হচ্ছে জিডিপির শতকরা 5 ভাগ বরাদ্দ দেওয়ার জন্য। সেটি হোক না হোক, আপনি আগামী বাজেটে জিডিপি 2.5%, 2.5% যদি বরাদ্দ দেন, তাহলে কিন্তু স্বাস্থ্য খাতে গতিশীলতা আনা যাবে এবং আমরা এই মহামারীর মতো আরো যে ঝামেলাগুলো আসবে তার মুখোমুখি দাঁড়াতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি আজকের মতো।